সৈন্যদের উপর যুদ্ধের প্রভাব। যুদ্ধে অংশগ্রহণকারী সামরিক কর্মীরা প্রায়শই মানসিক ও শারীরিক ক্ষতির শিকার হন, যার মধ্যে রয়েছে বিষণ্ণতা, যুদ্ধ পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধি, রোগ, আঘাত এবং মৃত্যু। আমেরিকান সৈন্যরা যেভাবে যুদ্ধে অংশ নিয়েছে তার প্রতিটিতেই শত্রুপক্ষের গুলিতে নিহত হওয়ার সম্ভাবনার চেয়ে মানসিক রোগে আক্রান্ত হওয়ার অর্থাৎ সামরিক জীবনের চাপের ফলে কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা বেশি ছিল। সোয়াঙ্ক এবং মার্চেন্ডের দ্বিতীয় বিশ্বযুদ্ধের গবেষণায় দেখা গেছে যে 60 দিনের একটানা যুদ্ধের পর বেঁচে থাকা সমস্ত সামরিক কর্মীদের 98% মানসিক রোগাক্রান্ত হবে। মানসিক রোগের লক্ষণগুলো ক্লান্তি, বিভ্রান্তিকর অবস্থা, রূপান্তর, হিস্টেরিয়া, উদ্বেগ, সূচিবাই এবং বাধ্যতামূলক অবস্থা এবং চরিত্রের ব্যাধি হিসেবে প্রকাশ পায়। উনিশশো সাল থেকে 1945 সালের মধ্যে যুদ্ধে লিপ্ত আমেরিকান পুরুষদের 1/10 মানসিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 35 দিন একটানা যুদ্ধের পর তাদের 98% মধ্যে বিভিন্ন মাত্রায় মানসিক অসুস্থতা প্রকাশ পেয়েছিল। 14 থেকে 18 গ্রেট ওয়ার আন্ডারস্ট্যান্ডিং স্টিফেন অডউইন, রাইজোডো, অ্যানেট বেকার এছাড়াও অনুমান করা হয় যে ভিয়েতনাম যুদ্ধের 18% থেকে 54% প্রবীণ সৈনিক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন। 1860 সালে আদমশুমারি পরিসংখ্যান অনুসারে আমেরিকান যুদ্ধের 13 থেকে 43 বছর বয়সী সমস্ত শ্বেতাঙ্গ আমেরিকান পুরুষের 18% নিহত হয়েছিল, যার মধ্যে প্রায় 6% উত্তরে এবং প্রায় 18% দক্ষিণে। এই যুদ্ধে আমেরিকান ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাত হিসেবে রয়ে গেছে, যার ফলে 6,20,000 সামরিক কর্মী নিহত হয়েছিল। 1775 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যুদ্ধে হতাহতের সংখ্যা 2 বিলিয়নেরও বেশি। প্রথম বিশ্বযুদ্ধে একত্রিত হওয়া 60 মিলিয়ন ইউরোপীয় সামরিক কর্মীদের মধ্যে 8 মিলিয়ন নিহত, 7 মিলিয়ন স্থায়ীভাবে অক্ষম এবং 15 মিলিয়ন গুরুতরভাবে আহত হয়েছিল। 1812 সালে নেমান নদীর পাড়ে প্রায় 4,50,000 সৈন্যের মধ্যে 40,000 জনেরও বেশি কম ফিরে এসেছিল। 1500 থেকে 1914 সাল পর্যন্ত সামরিক কার্যকলাপের চেয়ে টাইফাসে বেশি সামরিক কর্মী নিহত হয়েছিল।